বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনা সভা। এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। তারা বলেন, স্বাধীনতার সুফল তখনই পাওয়া যাবে যখন দেশে পরিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে। কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত, সমৃদ্ধ, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি, সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে, সেই জন্য যথেষ্টভাবে আমাদের কর্মসূচি নিতে হবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ আমরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যাতে এই জাতিকে একটি শক্তিশালী জাতি হিসেবে নির্মাণ করতে পারি, সেই শপথটা আমরা আজকে নেই। যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। অতএব সংস্কার শুরু করেন, আমরাও সমর্থন করব, কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনে। মহান মুক্তিযুদ্ধকে পেছনে ফেলার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। উপদেষ্টাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। 2016-17 অর্থবছর জিডিপির অনুপাতে দেশে বেসরকারি বিনিয়োগ ছিল 23.66 ভাগ। এরপর বিনিয়োগে তেমন গতি না আসায় বিদায়ী অর্থবছরে তা দাঁড়ায় 23.51 ভাগে। হাসিনা সরকারের পতনের পরও বেসরকারি বিনিয়োগে সুবাতাস আসেনি। গেল অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়ায় 8% ঘরে। অন্তর্বর্তী সরকারের কর্মসূচি ও পরবর্তী নির্বাচিত সরকারের বাণিজ্য নীতি কেমন হবে তা ভাবনায় রাখছেন বিনিয়োগকারীরা। সেই সঙ্গে তারা বলছেন, মূল্যস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংক দফায় দফায় সুদের হার বাড়াচ্ছে, এতে বাড়ছে ব্যবসার খরচ, কমছে বিনিয়োগ। একটা পলিটিক্যাল এন্ড ইকোনমিক আনস্টেবল সিচুয়েশনে এটা একটু ডিফিকাল্ট হবে। আমি জানি এরকম কিছু ইনভেস্টর আছেন যারা ইনভেস্ট করেছেন, কিন্তু ওরা এখন বলছেন যে আচ্ছা একটু দেখি, ধরেন জমি কিনে আছেন, কিন্তু এরপরে ওনারা ইনফ্রাস্ট্রাকচার অন্য জিনিস বলছে আচ্ছা একটু ওয়েট করে দেখি, তারপরে করছে। যেখানে আমাদের অ্যাভারেজ ক্রেডিট, প্রাইভেট সেক্টর ক্রেডিট ছিল 13 থেকে 14%, সেটা এখন সে গ্রোথ কমে এখন হচ্ছে 8%। তার মানে আপনি বুঝতেই পারছেন দেশে কোনো বিনিয়োগই হচ্ছে না। গত 1.5 দশকে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগে সরকার ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা নিয়েছে বলে মত অর্থনীতিবিদদের। তারা বলছেন, প্রকৃত ব্যবসায়ীরা ব্যাংক, কাস্টমস, সরকারি সেবা সংস্থায় হয়রানির শিকার হয়েছে, যা ক্ষতিগ্রস্ত করেছে বিনিয়োগের পরিবেশ। দুর্নীতির কারণে ব্যবসা খরচগুলো বেড়ে গিয়েছিল। সেই সব জায়গায় সংস্কার করাটা অতীতে কিন্তু দেখেছি কোনো আগ্রহ আমরা দেখিনি অতীতের সরকারের, এবং সংস্কার আগ্রহ ছিল না। তার বড় কারণই ছিল যে মুষ্টিমেয় গোষ্ঠীর কথা আমরা বলেছি, গোষ্ঠী স্বার্থ, তারাই সংস্কারগুলো বিরোধিতা করেছে, ব্যবসায়ী, আমলাতন্ত্র এবং রাজনীতিবিদরা মিলে। এখন অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় করণীয় হবে এই বাধাগুলোকে দূর করা। গত 4 দশকে জিডিপিতে শিল্পের অবদান দ্বিগুণ হয়েছে, অনেকটাই কমেছে কৃষিতে কর্মসংস্থান। তাই বেসরকারি শিল্প বিনিয়োগ না বাড়লে বেকারত্ব বাড়ার আশঙ্কা পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের, আসে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে সংবিধান, নির্বাচন থেকে শুরু করে নানা খাতে সংস্কারে করা হয় 11টি কমিশন। সংস্কার ও নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে যেসব সমস্যা হচ্ছে তা মোকাবিলায় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন দেয়া দরকার। ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এই পরিস্থিতিতে রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, রাজনীতিবিদরা যদি নির্বাচন সহ সব সমস্যার সমাধান করতে পারতেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে আবার ফিরিয়ে আনতে হতো না। ফিরিয়ে আনতে হবে। তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারেন তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না। তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল? তিনি প্রশ্ন তুলেছেন, সংস্কার যদি রাজনীতিবিদরাই করেন তাহলে বিগত বছরগুলোতে কি করেছেন দেশের রাজনীতিবিদেরা?
তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে, তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে? অবশ্য নির্বাচনের রূপরেখা নিয়ে শেষ কথাটি প্রধান উপদেষ্টা জানাবেন বলেই মনে করেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কিছুদিন ধরেই উত্তরের জেলা পঞ্চগড়ে কমেছে তাপমাত্রা। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কমার সঙ্গে ঘন কুয়াশা ভোগান্তি বাড়িয়েছে জনজীবনে। বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলেও ঠান্ডা কমছে না খুব একটা। শীতের জন্য ভাড়াভর্তি নাই, ইনকামও নাই, কিভাবে চলা যায়? কাগজ তো ঠিক মতন নাই, এইভাবে সকাল থেকে বেরোচ্ছি। মনে করেন আমরা বিল্ডিং এর কাজ করে বেড়াই আর কি। মেহেরপুরে তাপমাত্রা নেমেছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর কুয়াশা ভাব দেখা যাচ্ছে প্রকৃতিতে। শীতের তীব্রতা উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। আজকে অনেক ঠান্ডা পড়ছে, হাত পা ঝিনঝিন করছে, ঘরে বসে দিন যাবেন, আমাদের কাজ করি খাইতে হবে। কাজ করতে হয়েছে, হাত পা টাটি যাইছে, কিন্তু পরিবার পরিজনের জন্য কাজ করতে হয়েছে, গরিব মানুষ। নওগাঁয় জনজীবনে শীতের তীব্রতা বাড়ার প্রভাব স্পষ্ট হচ্ছে। ঠান্ডা বাতাস কষ্ট বাড়িয়েছে মানুষের। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ। জেলা পরিষদের সহায়তা নিয়ে আমরা কিছু শীতবস্ত্র স্থানীয়ভাবে ক্রয় করেছি। সেগুলো আমরা অবস্থা বেশি দুস্থ যারা মানুষ তাদের ক্রয় ক্ষমতা সীমিত, তাদের মধ্যে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে এগুলো বিতরণের চেষ্টা করছি। নাটোরে মানুষের পাশাপাশি শীতে জড়সড় প্রাণীকুল। মুরগির খামারগুলোতে দেখা দিয়েছে রোগের প্রকোপ। খামারে ঠান্ডার জন্য চরম মুরগির ক্ষতি হচ্ছে এবং মুরগির বিভিন্ন রোগ হচ্ছে। তা কাজ করে ভালো তৃপ্তি পাচ্ছে না, ঠান্ডা হাত পা শিশির করছে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। দৃষ্টিসীমা কমে আসায় মাঝে মধ্যে বন্ধ রাখা হচ্ছে লক্ষ্মীপুর ভোলা নৌরুটের ফেরি। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যৌবনজার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবনজার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। যৌবনের অমিত শক্তিকে শুভ কাজে ব্যয় করার এ আহ্বান সাহস যোগায় অনেককে, অনুপ্রেরণা দেয় নতুন করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার। সেই অনুপ্রেরণা যার কলম থেকে আসে তিনি হেলাল হাফিজ। কবিতার জন্য বাজি রেখেছেন জীবন, কবিতাকে সঙ্গী করেই কাটিয়েছেন এতগুলো বছর। এই বন্ধুর পথে হাঁটার মূল্য হিসেবে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা, পাঠকের অফুরান ভালোবাসা। 1986 সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। দীর্ঘ 34 বছর পর 2019 সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদোনা। হেলাল হাফিজের শৈশব, কৈশোর ও যৌবন কেটেছে নেত্রকোনায়। 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তাল 60-এর দশকে শুরু করেন লেখক হিসেবে যাত্রা। 69-এর গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি হেলাল হাফিজকে খ্যাতি এনে দেয়। কবিতার জন্য পেয়েছেন বাংলা একাডেমি সহ বেশ কয়েকটি পুরস্কার। যদিও কবি বলছেন মানুষের ভালোবাসাই তার জীবনের শ্রেষ্ঠ অর্জন। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।